I equal Q by T। হ্যাঁ হ্যাঁ, এই সূত্রের একটা ম্যাথ দিচ্ছি, সবাই করবে। হ্যাঁ, ম্যাথটা এরকম যে কোন তারের মধ্যে দিয়ে, এখনো কেন আসতেছে? প্রশ্নটা একটু লেখা শুরু করো সবাই। কোন তারের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম চার্জ প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? কোন তারের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম চার্জ প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? যাদের হয়ে যাবে বলবে। স্যার অ্যানসার কি 12 অ্যাম্পিয়ার? জি, কে বলতেছে এটা? স্যার হাবিবা 19301। আচ্ছা সরি স্যার 19303 হবে। আচ্ছা, ঠিক আছে। সায়েন্সের ক্লাসে আর 19 বলার দরকার নাই, আমি জানি, শুধু পেছনের 3টা ডিজিট বললেই হবে। ওকে স্যার। ঠিক আছে। স্যার অ্যানসার ঠিক আছে? হ্যাঁ, আর কার হয়েছে 12 অ্যাম্পিয়ার? স্যার বলো। স্যার 312। আচ্ছা, 302 এরও হয়েছে স্যার। 302 এরও হয়েছে। ওকে, স্যার 374। 374 12 এসেছে। স্যার ওকে। 12। আচ্ছা, আমরা এটা কিভাবে করেছি যারা না পারছে তাদের একটু বলে দেই। I equal Q by T, এই সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম 1 নম্বর সূত্র। কিউ হচ্ছে চার্জের মান, কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে 720 কুলম ডিভাইডেড বাই সময়টা এখানে মিনিটে দিয়েছি, এখানে একটু চেঞ্জ করে কি করতে হবে, সেকেন্ডে করতে হবে, তাহলে 60 সেকেন্ড। যদি এইভাবে কেটে দেই 6 12 72, 12 অ্যাম্পিয়ার। ওকে, খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। তোমাদের প্রশ্ন কিন্তু সহজ হবে না, যেহেতু পরীক্ষা হবে ওপেন বুক, এই জন্যে প্রশ্নটা যথাসম্ভব কঠিন করা হবে। বেসিক গুলা ক্লিয়ার করে রাখবা যেন তোমার কনফিউশন না থাকে। ঠিক আছে, প্রশ্নটা খুবই কঠিন হবে যেহেতু ওপেন বুক এক্সাম হবে। বই খোলা রাখো, সমস্যা নাই, কিন্তু খুব এক্সপার্ট হইতে হবে, না হলে দেখবা যে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, তুমি পরীক্ষা শেষ করতে পারো না। এরা কি সবাই আসতেই থাকবে? আমি তো সময় পাবো না তাহলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের জন্য আমি যেটা রেডি করেছি সেটা হচ্ছে, মনে করো 10 ভোল্টের একটা ব্যাটারি, 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, 10 ভোল্ট ও 10 ভোল্টের একটা ব্যাটারি, এর সাথে 10 ওহমস যুক্ত আছে, 10 ওহমস যুক্ত আছে। প্রবলেম হচ্ছে এর একটা অভ্যন্তরীণ রোধ থাকার কারণে এর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা সেটা 1 এম্পিয়ার না হয়ে 0.909 এম্পিয়ার হয়েছে। স্যার একজন গ্রুপে পাসওয়ার্ড চাচ্ছে মিটিং রুমের, লিংক দিয়ে মনে হয় ঢুকতে পারতেছে না। পাসওয়ার্ড কি লাগবে? মনে হচ্ছে ও লিংক দিয়ে ঢুকতে পারতেছে না।
আচ্ছা আমি মুখে বলি, তুমি একটু তাকে সেন্ড করে দাও পাসওয়ার্ডটা, হ্যাঁ? যে বলতেছো জি স্যার। সবগুলোই স্মল, 7AFR4X। 7FAR4X। জি না, জি স্যার। 7AFR4X, ঠিক আছে? ঠিক আছে। Send করে জি। ওকে। তাহলে এই যে আমাদের সার্কিটটা খুব সিম্পল সার্কিট ছিল, 10 এম্পিয়ার, সরি 1 এম্পিয়ার হওয়ার কথা ছিল, 10 ভোল্ট, 10 ওহম, কিন্তু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকার কারণে কারেন্টের মান কমে গেছে। কারেন্টের মান কমে হয়েছে 0.909 এম্পিয়ার। তাহলে এই অভ্যন্তরীণ রোধের মান কত? স্মল আর ইকুয়াল হোয়াট? একটু করে ফেলো সবাই। আমি তো চেয়েছিলাম তোমাদের নামগুলোতে স্ক্রিনশট নিব, তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে, কিন্তু অনেকের তো রোল নাই। আমার 10 মিনিট সময় নষ্ট হবে। অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের সূত্রটা মনে আছে না ভুলে গেছো? I ইকুয়াল E বাই R প্লাস R। I দেয়া আছে, R দেয়া আছে, E দেয়া আছে, এই স্মল আর বের করতে হবে। ইজি না? করে ফেলো। হুম, 10 মিনিট চলে গেল, এখনো দুইটা ম্যাথই শেষ হলো না। কত হয়েছে? স্যার 0.99 ওহম। হ্যাঁ 0.99 বা 1 ওহম, তাই না? কিভাবে করলাম আমরা? এখানে পয়েন্ট আই এর ভ্যালু বসাইছি 0.909, ই এর ভ্যালু 10, আর এর ভ্যালু 10, আর এটা আর। এবার ক্রস গুণন করে দিয়ে, ক্রস গুণন দিয়ে ভাই কি করে সেটা হ্যালো ভাই কি করে বলবো না আমি? ওয়ালাইকুম আসসালাম। এখন ক্রস গুণন করে দিলে কি হয়ে যাবে? আর এর মানটা বের হয়ে যাবে। যারা করে না একটু করে নিবে, খুব সহজ, ঠিক আছে? আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। মনে করো তোমার কাছে আরেকবার বলবেন? আচ্ছা, কোন একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এটা, I ইকুয়াল টু E বাই R প্লাস R। I হচ্ছে এই সার্কিটের কারেন্ট দেয়া আছে 0.909 এম্পিয়ার, আর ইটা হচ্ছে এই ব্যাটারির ভোল্টেজ 10 ভোল্ট দেয়া আছে, আর সার্কিটের রেজিস্ট্যান্স R এটা দেয়া আছে। এই ছোট আর এটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এটা দেয়া নাই, এটা বের করতে হবে। আমরা এখন মান বসিয়ে দিয়েছি অ্যানসার এখানে। কত হবে স্যার? অ্যান্সার দেখো 1 এম্পিয়ারের মতো হওয়ার কথা, বা 0.999 জি এরকম স্যার। আসবে আর কি। তাহলে এটা যদি আমরা না, করতে, 1 ওহম। হ্যাঁ 1 ওহমের কাছাকাছি। আমি এখানে একটু রাউন্ড অফ করেছি তো এই জন্য কমে যাবে। তাহলে 10 ইন্টু 0.909 প্লাস আর ইন্টু 0.909 ইকুয়াল 10। এভাবে যদি আমরা এই পাশে আর কে রাখি, ওই পাশে 10 মাইনাস 10 ইন্টু 0.909 ডিভাইডেড বাই 0.909। ক্যালকুলেটরে এটা বসালে 1 আসবে, তোমরা একটু চেক করে নাও। 1 আসবে বা 0.999 আসবে। তৃতীয় যে প্রশ্ন তোমাদের জন্য আমি সেট করেছি, সেটা হচ্ছে তোমার কাছে কোনো একটা তার আছে, মনে করো কপারের তার আছে। এখন কপারের তারটা ছিল হচ্ছে মনে করো এতটুকু লম্বা, ধরো এটা 1 মিটার লম্বা ছিল। এবার আমি এটাকে টেনে লম্বা করলাম, এদিকে টান দিলাম, টেনে একটু লম্বা করার চেষ্টা করলাম, পরে এটা হয়ে গেল 2 মিটার। ধরো এটা হয়ে গেল
2 মিটার লম্বা। এখন আগের তারে যদি রোধ থাকে আর, তাহলে দ্বিতীয় তারের রোধ কত হবে? দ্বিতীয় তারের রোধ, এটা যদি আমরা R2 দিয়ে প্রকাশ করি, এটাকে যদি R1 দিয়ে প্রকাশ করি, কেউ কি বলতে পারবা যে দ্বিতীয় তারের রোধ কত হবে? স্যার এটা দ্বিগুণ হয়ে যাবে না? স্যার 4R আছে। হ্যাঁ, এটা যদি মনে করো 1 ওহম হয়, তাহলে এটা হবে হচ্ছে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণের স্কয়ার গুণ বেড়ে যাবে, দ্বিগুণের স্কয়ার গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 4 ওহম। এটা হয়ে যাবে 4 ওহম। আমরা জানি কোন তারকে যদি 10 এ লম্বা করা হয় তাহলে রোধ বেড়ে যায় n স্কয়ার গুণ, n স্কয়ার গুণ। এবার যদি একইভাবে তারটাকে চাপ দিয়ে ছোট করি আমরা, তাহলে কিন্তু রোধ কমে যাবে। কতটুকু হয়ে যাবে? 1/n স্কয়ার ভাগের 1 ভাগ হয়ে যাবে। পড়াইতাম না তো করে আপুর পরীক্ষা পরে দুপুরে হ্যাঁ, ছোটরা তো কখনো আনমিউট রাখে না, বড়রা কেন আনমিউট রাখতেছে? তাহলে কোনো তারকে টেনে যদি লম্বা করি তাহলে রোধ বেড়ে যাবে, কত গুণ লম্বা করছি তার স্কয়ার গুণ বেড়ে যাবে। দ্বিগুণ লম্বা করলে 4 গুণ হয়ে যাবে, 3 গুণ লম্বা করলে 9 গুণ হয়ে যাবে, 3 গুণ লম্বা করলে 9 গুণ হয়ে যাবে। আর একজন বলো তো, যদি 1.5 গুণ লম্বা করি তাহলে কত হবে? কোন একটা তারকে যদি 1.5 গুণ লম্বা করা হয়, 1.5 গুণ লম্বা করা হয়, 2.25। ইয়েস, তাহলে 1.5 গুণ যদি লম্বা করি তাহলে কনফিউশনের কোনো কারণ নাই, 1.5 কে স্কয়ার করে দিব। ক্যালকুলেটর আমাদের সব কাজ করে দিবে। স্যার, হ্যাঁ বলো তারকে বাবা। চাপা হলে কি হবে? বুঝি নাই। তারকে চাপ দিয়ে ছোট করা হলে কি হবে? যদি মনে করো যে 2 মিটারকে 1 মিটার করে ফেলছো, তাহলে 1/n স্কয়ার হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে স্যার। ছোট হয়ে গেলে কমে যাবে, 1/n স্কয়ার হবে, ইনভার্স। ঠিক আছে, তাহলে তুমি কনফিউশনে পড়ো না। যদি 1.5 গুণ লম্বা করি তাহলে 1.5 কে ক্যালকুলেটর দিয়ে স্কয়ার করে দিবা, যাই দেই না কেন। আমি যদি 1.2 দেই তখনও টেনশনের কোনো কারণ নাই, মনে থাকবে? ওকে, এবার এত ক্লাসকে কি বানাচ্ছে, আসতেছে তো আসতেছে। অন্য টিচারও কি এদেরকে অ্যাডমিট করে এইভাবে যে কোনো সময়? হ্যাঁ, জি স্যার, এবারে কারণ নেটে তো প্রবলেম থাকতেই পারে। ও আচ্ছা, নেটের প্রবলেম। ওকে, আচ্ছা, নেটের প্রবলেম যাদের তারাই আইসো, অন্যরা ইচ্ছা করে আইসো না। আচ্ছা, 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম হচ্ছে কোন একটা রোধের মধ্যে দিয়ে, কোন একটা রোধে, এই একটা রোধ, এটার মান মনে করো রোধের মান 10 ওহমস, রোধের মান 10 ওহমস, এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে 1 মিনিট যাবত, 1 মিনিট যাবত। তো তাহলে যেহেতু রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেলে এখানে তাপ উৎপন্ন হবে, তাই না? তাপ উৎপন্ন হবে। আমি জানতে চাচ্ছি যে 1 মিনিটে কতটুকু তাপ উৎপন্ন হবে, একটু বের করো সবাই। রোধের মান দেয়া আছে, কারেন্টের মান দেয়া আছে, সময় দেয়া আছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? 2400 জুল। 2400 জুল। কে বলছে এটা? স্যার 19302 রোল। আচ্ছা, 302 জুল। ওকে, থ্যাংক ইউ। 2400 জুল। অন্য কারোর কি কম এসেছে বা বেশি এসেছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল এই সূত্রগুলো নিয়ে। হ্যাঁ বলো। এটা কি দোনোভাবেই শিখে রাখতে হবে, একটা জুলের জন্য আর একটা ক্যালোরির জন্য, এই উদ্ভূত তাপের সূত্রগুলো? না, ক্যালোরি থেকে জুলে কিভাবে নিতে হয় তুমি তো জানোই। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান আর 4.2 আরেকটা জুল। পয়েন্ট গুণ হয়। হ্যাঁ, 1 ক্যালোরি সমান 4.2 জুল। শেষ। ক্যালোরি থেকে জুলে নিতে হলে গুণ করবা আর উল্টা করবা এক সময়। ওকে, তাহলে এটা আমরা 2400 কিভাবে পাইলাম? H ইকুয়াল I স্কয়ার আই স্কয়ার আর RT, ভেরি ইজি।
আয়ের মান আমি দিয়ে দিয়েছিলাম 2, তাহলে 2 স্কয়ার, রোধের মান দিয়েছিলাম 10 ওহমস, আর সময় 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, এটা করলে 2400 জুল। ওকে, আচ্ছা সবাই একটু লিখে নিয়ে প্র্যাকটিস করবা, না হলে কিন্তু যেই সেই পরীক্ষা ফিজিক্স সবচেয়ে খারাপ হবে, তখন ঝামেলা হয়ে যাবে। আর অন্য 3টা চ্যাপ্টার নিজের মতো করে অবশ্যই রিভাইজ করে নেবা। ওকে, এখন আমি একটা সার্কিট দিচ্ছি, এটা একটু তুল্য রোধ নির্ণয় করবো। হ্যাঁ, প্রথম সার্কিটে 4টা রোধ আছে, 3টা, 4টা। এই পাশে দিলাম এ বিন্দু, এই পাশে দিলাম বি বিন্দু, এইখান থেকে এখানে কানেকশন দেয়া আছে, এখান থেকে এখানে কানেকশন দেয়া আছে। এটা 6 ওহম, 4 ওহমস। আমি আরো একটা সার্কিট দিয়ে দেই সময় বাঁচানোর জন্য। উত্তর বলার সময় বলবা প্রথম সার্কিট, দ্বিতীয় সার্কিট, তাহলে আমি বুঝতে পারবো। স্যার প্রথম সার্কিটে কি 6 আসে অ্যান্সার? জি, কে বলেছে এটা? স্যার অনির্মা 342। আচ্ছা, থ্যাংক ইউ। দ্বিতীয় সার্কিটে সবগুলোই 4 ওহমস। এখানে সার্কিটটা একটু এলোমেলো হয়ে গেছে। এই বিন্দু আর এই বিন্দু সংযুক্ত আছে, মাঝখানে এদিকে সংযোগ নাই, সংযোগহীন তার। এটা একটু নিচ দিয়ে গেছে এইভাবে। বুঝতে শর্ট পারতেছি। সার্কিটের 6 কিভাবে? আমার তো লস নেই। আচ্ছা, দ্বিতীয় সার্কিটটা আমি আবার আঁকতেছি। ওকে, তৃতীয় সার্কিটটা আমি আবার এঁকে নিয়েছি। 4টে রোধ, সবগুলো 4 ওহম। দ্বিতীয় সার্কিটের সমাধান কেউ করতে পেরেছে? স্যার ওগুলা কি যুক্ত নিচে, মানে নিচে যেটা? নিচের তারটা, এই যে পি পি বিন্দুতে যে তারটা, না এটা যুক্ত না, এটা ক্রস করে চলে গেছে। আচ্ছা, ওকে, প্রথমটা করতে পারতেছে না অনেকেই, কেন করতে পারতেছে না জানি না, তো পারার কথা। প্রথমটা ইজি ছিল। মনে করো এটা যদি এ বিন্দু হয়, আমরা বিন্দু ধরে নিয়েছিলাম, এটাকে যদি আমরা এক্স বলি, তাহলে এইখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও এক্স। তারপর এটাকে যদি ওয়াই বলি, তাহলে এইখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও ওয়াই। স্যার দ্বিতীয় সার্কিট কি 4 হবে অ্যান্সার? হ্যাঁ, দ্বিতীয় সার্কিট 4 হবে। আচ্ছা, প্রথম ফার্স্ট সার্কিট সার্কিটটা একটু সমাধান করে দিচ্ছি আমি। দেখো, এরকম যদি সার্কিট থাকে, তাহলে আমরা কি করি, বিন্দুগুলো প্রথমে দিয়ে নেই, এ আর বি, মাঝখানে আছে এক্স ওয়াই। ওয়াই বিন্দু আর বি বিন্দু একই, তাহলে ওয়াই আর বি একই সাথে লিখলাম, এখানে এক্স লিখলাম। এখন দেখো, এক্স আর ওয়াই এর মাঝে কয়টা রোধ আছে? একটা, 6।
এখানেও এক্স আর ওয়াই এর মাঝে আরেকটা 6 আছে, এখানেও এক্স আর ওয়াই এর মাঝে আরেকটা 6 আছে। মোট কথা এক্স আর ওয়াই এর মাঝে 3টা রোধ আছে। দুইটা বিন্দুর মধ্যে যদি 3টা রোধ থাকে তার মানে এরা সমান্তরালে আছে। তাহলে এখানে 6, এখানে 6, এখানে 6 আছে। এবার এক্স এর সাথে এ বিন্দু যুক্ত আছে, এর মাঝে একটা 4 আছে। সরি, এটা একটা 4 ওহমস। তাহলে এই তিনটাকে, হ্যাঁ বলো বলো। তিনটা রোধ কিভাবে? আমরা বিন্দু দিয়ে নিয়েছি, দেখো এই যে এক্স বিন্দু যখন দিয়েছি, দেখো এই 4 এর পরে একটা বিন্দু এক্স নিয়েছি। এখন যত জায়গায়, হ্যাঁ যত বিন্দুগুলো, সবগুলো বিন্দু এক্স হবে যতক্ষণ পর্যন্ত কোনো রোধ না আসবে। তাহলে দেখো এই লাইন দিয়ে যদি আমরা যাই তাহলে এদিকে কোনো রোধ নাই, তাহলে এই বিন্দুটাও এক্স। এবার এই প্রথম 6 এর পরে একটা ওয়াই নিয়েছি, দেখো আমরা এই যে এখানে একটা রোধহীন তার পেয়েছি, এদিকে যাচ্ছি, তাহলে এটাও আমাদের ওয়াই বিন্দু। মোট কথা আবার বি আর ওয়াই এর মাঝে কিছু নাই, তাহলে বি আর ওয়াই একই বিন্দু, বি আর ওয়াই একই বিন্দু। পরে আমরা চেক করে দেখেছি এক্স আর ওয়াই এর মাঝে একটা রোধ, আবার এই যে এক্স আর ওয়াই এর মাঝে আরেকটা রোধ, এক্স আর ওয়াই এর মাঝে আরেকটা রোধ। তার মানে এক্স আর ওয়াই এর মাঝে 3টা রোধ রয়েছে। একই বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ যুক্ত থাকে তাহলে তারা সমান্তরালে যুক্ত থাকে। একে দিয়েছি, তারপরে এক্স এর সাথে এক্স এর বাম পাশে আবার আরেকটা 4 আছে, সেটা দিয়ে দিয়েছি। এখন সমান্তরালে যুক্ত থাকে তাহলে আমরা এটা সলভ করতে পারি খুব সহজেই। 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 করার পরে তারপর আবার ইনভার্স করতে হয়। ইনভার্সের যোগফলের ইনভার্স, এটা যদি করি আমরা তাহলে এখানে পাবো আমরা 2। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এখানে আছে 4 আর এখানে আছে এই তিনটা 6 মিলে 2। তাহলে 4 আর 2 আবার শ্রেণীতে আছে, তাহলে হয়ে যাবে 6। তাহলে প্রথম সার্কিটে 6 ওহম যুক্ত আছে। ঠিক আছে, আরেকবার বুঝান। আচ্ছা এটা বড় হচ্ছে না কেন? আচ্ছা, আমাদের সার্কিটটা ছিল এটা, ঠিক আছে। শুরুতে আমাদের সার্কিটটা ছিল এটা, 4 এর সাথে 6 তিনটা ছিল এরকম। তারপরে 4 এর শেষ থেকে দ্বিতীয় 6 এর মাঝ পর্যন্ত কানেক্টেড ছিল, আর 6 এর পরের থেকে শেষ 6 এর পর্যন্ত কানেক্টেড ছিল। আমরা এর পরে একটা বিন্দু দিয়ে নিয়েছি এক্স। এক্স বিন্দুটা ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে যতক্ষণ পর্যন্ত আর কোনো রোধ না আসবে। তাহলে এদিকে কোনো রোধ নাই, তাহলে 6 এর এই পাশটাও এক্স হবে। তাহলে এক্স এর কাজ শেষ। এবার 6 ওহমের পরে একটা বিন্দু ওয়াই দিয়েছি, ওয়াইটা ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে, মানে একই থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো রোধ না থাকবে। এদিকে রোধ নাই, তাহলে এটাও ওয়াই। পরে দেখা গেল ওয়াই আর বি একই হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই 6 এর দুই পাশে এক্স ওয়াই, এই বাম পাশের 6 এর দুই পাশে, মাঝের 6 এর দুই পাশেও এক্স ওয়াই, আর এই প্রথম 6 এর দুই পাশেও এক্স ওয়াই। তিনটা রোধেরই যদি দুই পাশে একই বিন্দু থাকে তাহলে তারা সমান্তরালে যুক্ত, তাহলে ওই হিসাবে আমরা লিখে ফেলছি এরা যেহেতু সমান্তরালে যুক্ত আছে এইভাবে লেখা যাবে। এক্স আর ওয়াই বিন্দুর মাঝে 3টা 6 যুক্ত আছে সমান্তরালে, আর এই 4টা এর এক্স আর এর মধ্যে শ্রেণীতে যুক্ত আছে, লিখে ফেলছি। এবার এই 3টা 6 কে যদি আমরা সমান্তরালের হিসাব করি তাহলে ইনভার্সের যোগফলের ইনভার্স করলে 2 পাওয়া যায়। 2 যদি এই 3টা 6 কে যদি একসাথে লিখতে যাই তাহলে সেটা 2 আকারে লিখে ফেলছি আমরা। 3টা 6 এর মানে হচ্ছে 2। এই 2 4 এর সাথে শ্রেণীতে যুক্ত থাকার কারণে 6 ওহম। ঠিক আছে, ওকে। জি স্যার। প্রবলেম হলে আরেকবার দেখে নিবা তাহলে হবে। এবার হচ্ছে আগে আরেকটা যে সার্কিট করা হয়েছে, আঁকা হয়েছে, সেটা এখন এখানে তো অনেক কাটাকাটি হয়ে গেছে, ওটাকে আবার নতুন করে করতেছি।
আমাদের ওই সার্কিটটা ছিল এরকম, সার্কিটটা ছিল এরকম হুইস্টন ব্রিজের মতো, তাই না? হুইস্টন ব্রিজের মতো। এবার এই দুইটা বিন্দুকে এভাবে সংযুক্ত করে দিয়েছি, আর এইখানে একটা সংযোগহীন তার দিয়েছি, এখানে একটা সংযোগহীন তার দিয়েছি। এখন এখানে সবগুলো রোধ একই, 4 4 4। এই যে বাইরের দিক দিয়ে যে তারটা দিয়েছি, এই তারটা আর ভেতরের দিক দিয়ে এই তারটা বাইরের দিক দিয়ে ঘুরায় না নিয়ে আসা আর ভেতরের দিক দিয়ে নিয়ে যাওয়া একই কথা না? এই যে বাইরের যে তারটা, জি স্যার। এই তারটা বাইরের দিক দিয়ে ঘুরায় না নিয়ে ভেতরের দিক দিয়ে নিলে একই কথা। তো তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দু সংযুক্ত আছে, মনে করো এটা সি, তাহলে এটাও কি হবে সি। তাহলে এখানে দিয়েছিলাম ও, এখানে পি। দেখো সি এর সাথে প্রত্যেকটা রোধের একটা বিন্দু যুক্ত আছে, খেয়াল করছো? এই 4 এর একটা বিন্দু যুক্ত আছে, 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 আর এখানে পি এর সাথে আর ও এর সাথে যুক্ত আছে। এই সার্কিটটাকে আমরা এইভাবে আঁকতে পারি। দেখো ও বিন্দুর সাথে দুইটা সার্কিট, দুইটা রেজিস্ট্যান্স, আর এখানে মনে করো সি বিন্দু, আবার আরেকটা রোধ, আরো দুইটা রোধ এইভাবে যুক্ত আছে যেটা পি বিন্দুতে যুক্ত। এইভাবে আঁকতে পারি আমরা। দেখো এই যে ও বিন্দুর সাথে দুইটা রোধ যুক্ত আছে 4 4, তাহলে ও বিন্দুর সাথে দুইটা রোধ যুক্ত আছে 4 4, আর সি বিন্দুর সাথে সবগুলো রোধ যুক্ত আছে। এই যে সি বিন্দুর সাথে দুইটা রোধ যুক্ত আছে, নিচেও দুইটা রোধ যুক্ত আছে, 4 4 একইভাবে যুক্ত আছে, এইভাবে যুক্ত আছে। আমি যেভাবে আঁকছি সিম্পলিফাই করছি। তাহলে এখন এখান থেকে হিসাব করাটা খুব সহজ। দুইটা 4 সমান্তরালে আছে, দুইটা 4 সমান্তরালে আছে। সমান্তরালে একই মানের রোধ যুক্ত থাকলে অর্ধেক হয়ে যায়, তাই না? সমান্তরালে একই মানের রোধ যুক্ত থাকলে মান হয়ে যায় অর্ধেক। তাহলে এটুকু কাজ শেষ করে ফেলি আমরা। সমান্তরালে একই মানের দুইটা রোধ যুক্ত আছে, ও আর সি এর মধ্যে 4 আছে দুইটা, তাহলে ফলাফল হবে 2। আবার সি আর পি এর মধ্যে আছে রোধ দুইটা 4 যুক্ত আছে, এখানে হবে 2। তাহলে দেখা যাবে যারা এখানে বাচ্চা কান্না করতেছে প্লিজ মিউট করো, না হলে একটু দূরে যাও। মিউট করো বাচ্চা যারা এখানে কান্না করতেছে। আচ্ছা, তাহলে দুইটা রোধ এখন দেখা যাচ্ছে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে শ্রেণীতে যুক্ত থাকলে জাস্ট যোগ। শ্রেণীতে যুক্ত আরে আরে বাবা, ফোন নিয়ে তো দূরে যাওয়াই যায়। মিউট করতে পারো না? ফোন নিয়ে তো দূরে যাওয়া যায়, মিউট না করলেও তো চলে। সাদিয়া 301 তোর মিউট কর। আচ্ছা দেখো, তাহলে এখানে 4 ওহম পাওয়া গেল। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডারের ফর্মুলাগুলো কার কার মনে আছে একজন বলো তো? ভোল্টেজ কখন ডিভাইড হয় আর কারেন্ট কখন ডিভাইড হয়? স্যার কারেন্ট সেম থাকে শ্রেণীর ক্ষেত্রে, আর সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্ট ডিভাইড হয় আচ্ছা সমান্তরাল। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা একটু বলো, সবাইকে একটু মনে করায় দেই। কে বলতে পারবে ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা? Vx ইকুয়াল আর এক্স, মানে যার এগেইনস্টে ভোল্টেজ নির্ণয় করব। একটা শ্রেণী সার্কিট আছে, তাহলে এই রোধের দুই পাশে ভোল্টেজ নির্ণয় করতে চাই, তাহলে এটা এক্স তম রোধ, এর দুই পাশে Vx নির্ণয় করতে চাই। আরো অনেক রোধ আছে আমরা জানি না। এই Vx টা কত হবে সেটা হচ্ছে আমাদের চাওয়া, বের করতে চাই। তাহলে আর এক্স কে আর এস শ্রেণীতে তুল্য রোধ কত সেটা জানা থাকতে হবে, আর যে রোধের দুই পাশে ভোল্টেজ নির্ণয় করতে চাই সেটা জানা থাকতে হবে। জানা হয়ে গেলে এবার বর্তনীর যে টোটাল ভোল্টেজ সেটা দিয়ে গুণ করতে হবে।
বর্তনী টোটাল ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে। জাস্ট যে ভোল্টেজের যে রোধের দুই পাশে ভোল্টেজ নির্ণয় করতে চাই সেই রোধের মান জানা থাকতে হবে, আর সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্সটা আরএস এটা জানা থাকতে হবে, আর সার্কিটের টোটাল ভোল্টেজ জানা থাকতে হবে। তাহলে এই সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে। কারেন্টের ক্ষেত্রে কি করতে হবে একটু বলো তো একজন। কারেন্টের ক্ষেত্রে টোটাল কারেন্টকে রোধের সমান্তরাল সমবায়ের ফলাফল আর পি দিয়ে ভাগ করতে হবে, আর যেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই রোধের মান দিয়ে ভাগ করতে হবে। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে আর এক্স দিয়ে গুণ করতে হয়েছে, আর কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে আর এক্স দিয়ে ভাগ করতে হবে, আর কিছু না। একটা সার্কিট নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে, স্যার এই এক্সটা কি বুঝাইতেছে এখানে? এক্সটা হচ্ছে এক্সতম, মনে করো R1 R2 R3, যে রোধটা নিয়ে আর আমরা কাজ করব। বিডি হচ্ছে গিয়ে টোটালটা, হ্যাঁ, টোটাল সার্কিটের যে ভোল্টেজ, টোটাল বিভক্ত। ঠিক আছে? এখানে আয়ের পাশে আমি টি দিতে পারতাম যে টোটাল কারেন্টটা, ঠিক আছে? রিয়া, তুমি কি লেখাপড়া শুরু করে দিছো? ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব না হয়তো। আমি কি ক্লাস শেষ হয়ে গেলে আরো 5 মিনিট বা 10 মিনিট চালাবো? আমি একটা ম্যাথ করাতে চাচ্ছিলাম। জি স্যার। আচ্ছা, যদি 5 মিনিট সময় পাওয়া যায়। আচ্ছা, আমরা ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার সূত্রটা মুখস্থ করব, আর এটা মনে রাখার চেষ্টা করব, একটা প্রবলেম সলভ করে নিও। আমি আসলে এখন ওই কেসিএল আর কেভিএল এর একটা অ্যাপ্লিকেশন দেখতে চাচ্ছি। আচ্ছা, 3 মিনিট সময় আছে, সময়টা এই সময়ে আচ্ছা আমি এখনই ডিসকানেক্ট করে কানেক্ট হই, একটা অঙ্কের মাঝখানে চলে গেলে ঝামেলা। আমি মিটিংটাকে এন্ড করে দিয়ে দিচ্ছি, আবার তোমরা কানেক্ট হও, ঠিক আছে? এখনই কানেক্ট হও সবাই। হবে আর কখন সমান্তরালে যুক্ত করতে হবে, কেমন? হুইস্টন ব্রিজটা নিজেরা প্র্যাকটিস করে নিও। তোমাদের এর পরের ক্লাস কি জুমে হবে? জি স্যার। কার ক্লাস? আবেশ স্যার। ও আচ্ছা, এখন ভাই আমি 10 মিনিট, আমি একটা সার্কিট দিচ্ছি, এটা থেকে বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট বের করব কেসিএল কেভিএল ব্যবহার করে। খুবই সহজ একটা সার্কিট, তোমরা একটু এঁকে নাও সবাই। যারা করতে পারতেছো তারা তো খুবই ভালো, যারা করতে না পারতেছো তারাও অবশ্যই ভালো। সার্কিটে 4টা রোধ আছে, এইটা বড়। আচ্ছা, ব্যাটারিটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি। পাবলিক মেসেজ দিও না। রোধগুলো হচ্ছে 20, 15, 10 আর 5 ওহম। এখন আমি চাচ্ছি হচ্ছে সবগুলো ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাই। তো সবগুলো ব্রাঞ্চের কারেন্ট যদি বের করতে চাই, প্রথমে একটু ধরে নিতে হয়। এটাকে যদি আই ধরে নেই, এটাকে যদি এটাকে I1 ধরে নেই, এটাকে I2 ধরে নেই, এটাকে I3 ধরে নেই। তো মোটামুটি এদিক দিয়ে কারেন্ট যাবে, যেহেতু একটা মাত্র ব্যাটারি, তো এখানে এসে ডিভাইড হয়ে যাবে, আবার এদিকে এসে মিলিত হবে। তাহলে এদিকেও I3 প্রবাহিত হবে। ওকে, এখন আমি চাচ্ছি তোমরা I1, I2 আর I3 এর মান বের করো। যেহেতু সময় কম, যারা পারতেছো তো পারতেছো, যারা পারতেছো না সবার জন্য করে দিচ্ছি আমি। ওকে, আমাদের এখানে 2টা লুপ আছে, আর এই যে এখানে একটা জাংশন, এটাকে কাজে লাগাবো। তো এ বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে একজন বলো তো? কেসিএল মানে কারেন্টের সূত্রটা,
এই বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে কত হবে? যারা আসতেছে তারা হচ্ছে পজিটিভ, যারা চলে যাচ্ছে তারা নেগেটিভ। তাহলে I2 প্লাস I3 ইকুয়াল হবে I1, বা আমি এভাবে প্রকাশ করতে পারতাম I2 প্লাস I3 মাইনাস I1 ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা লেফট লুপে এই বাম পাশের যে লুপটা আছে এই লুপে ঘড়ির কাঁটার দিকে যদি লেফট লুপে ঘড়ির কাঁটার দিকে ক্লক ওয়াইজ যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমরা মনে করো এই বিন্দু থেকে শুরু করলাম, এই বিন্দু থেকে শুরু করলাম, এদিকে যাচ্ছি, আমাদের লুপও এদিকে, তাহলে কারেন্ট আর রোধের গুণফল হবে পজিটিভ, তাহলে হবে 5i3। তারপরে যে আরেকটা রোধ আসবে, আমরা যাচ্ছি, তাহলে কি হবে? 10i3। এখানেও পজিটিভ হবে কারণ যেদিকে লুপ আমিও সেদিকে যাচ্ছি, 10i3। এবার লুপ তো শেষ হয় নাই, নিচের দিকে আসবো আমরা। নিচের দিকে যখন আসবো তখন এখানে কত আছে? 15 ওহম, আর এখানে 2i2, কিন্তু যেদিকে কারেন্ট যাচ্ছে আমাদের লুপ বিপরীত দিকে, তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে মাইনাস 15i2। এই সমীকরণটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে 10i3 প্লাস 5i3 হবে 15i3। আচ্ছা, এটা ইকুয়াল 0 হবে মাইনাস 15i2 ইকুয়াল 0। তো আমরা যদি 15i2 কে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের সমীকরণটা কিরকম দাঁড়ায়? 15i2 কে ওই পাশে নিয়ে গেলে দেখো 15 কাটা গিয়ে I2 ইকুয়াল I3 হয়ে যায়, I2 ইকুয়াল I3 হয়ে যায়। এবার যদি এই রাইট লুপের জন্য আমরা হিসাবটা করি, একটু কাটাকাটি হয়ে যাচ্ছে, তারপরে দেখো রাইট লুপের জন্য আমরা যদি হিসাব করি, দেখো প্রথমে যদি এই বিন্দু থেকে শুরু করি, লুপটা যদি এই বিন্দু থেকে শুরু করি, প্রথমেই ব্যাটারি নেগেটিভকে হিট করবে। নেগেটিভকে হিট করলে আমরা জানি নেগেটিভ দিয়ে লিখতে হয় 10, চলে গেলাম, এবার এই 20 এর কাছে চলে গেলাম, এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1, আমাদের লুপও এদিকে যাচ্ছে, তাহলে পজিটিভ হবে, তাহলে 10i1। তারপর আরো যাচ্ছি, এদিকে I2, আমাদের লুপও এদিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি, কারেন্টও এদিকে যাচ্ছে, তাহলে 15i2 প্লাস 15i2, আর কিছু নাই, তাহলে ইকুয়াল 0। এইখানে যদি আমরা একটু সমাধান করি, 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে হবে হচ্ছে 2i1 প্লাস 3i2 সমান 2, এরকম হবে। এবার এখান থেকে যদি I2 এর মান বা I3 এর মান এখানে বসিয়ে দেই, এখান থেকে মান এখানে বসিয়ে দিলে দেখো তো কত হয়? I1 এর মান কত হয় দেখো তো? I1 হবে 2i2, I1 এর মান হবে 2i2। তো এখান থেকে যদি I1 এর মানটা আবার এখানে বসিয়ে দেই তাহলে শেষ পর্যন্ত I2 এর মান হবে 2/11, সম্ভবত 2/11 অ্যাম্পিয়ার। 2/11 অ্যাম্পিয়ার হচ্ছে I3 এর মান, কারণ দুইটা একই। আবার যেহেতু I2 টা হচ্ছে I1 এর ডাবল, তাহলে 2/11 ইনটু 2 হবে I1 এর মান। তো সবকিছু শেষে আমরা যেটা অ্যান্সার গুলো একবার কি বলা যাবে? হ্যাঁ, অ্যান্সার গুলো একবার বলা যাবে। যদি আমরা এটা সমাধানটা করি, তোমরা সমীকরণ যেগুলো পাইছো এগুলো সমাধান করলেই পেয়ে যাবা। I1 যেটা আমরা ধরছিলাম সেটা হবে 4/11 অ্যাম্পিয়ার। একটু মিলিয়ে দেখো, I2 আর I3 তো ইকুয়াল পাইছিলাম, সেটা হবে 2/11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। এবার বলো তো, আচ্ছা হুইস্টন ব্রিজটা নিজে প্র্যাকটিস করবা। এবার বলো, আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে চাইলে কি করব? আমাদের একটা অ্যামিটার আছে, এটা 10 অ্যাম্পিয়ার মাপতে পারে। 10 অ্যাম্পিয়ার
মাপতে পারে? আমাদের অ্যামিটারটা কত এম্পিয়ার মাপতে পারে? 10 এম্পিয়ার মাপতে পারে। একে দিয়ে আমরা 20 এম্পিয়ার মাপাইতে চাই, তাহলে কি করতে হবে? কত গুণ আছে ওই এনটাকে বের আচ্ছা, করবা? তাহলে এর সমান্তরালে একটা কি করতে হবে? ছোট মানের একটা রোধ যুক্ত করতে হবে। এই রোধের মানটা কত কিভাবে পাবো আমরা? রোধের মানটা আমরা পাবো S ইকুয়াল আর বাই এই যে আমাদের এমিটারের রোধ জানা থাকতে হবে, সেটা যদি হয় মনে করো G, সেটাকে ভাগ করতে হবে n-1 দিয়ে। nটা হচ্ছে কত গুণ চাই, এখানে আমরা চাইছি দ্বিগুণ, তাই না? 10-এর চাইতে 20 দ্বিগুণ না? তাহলে n এর মান হবে এখানে 2। তাহলে আমাদের এই এমিটারের রোধ যদি হয় 2 ওহম, ধরো এমিটারের রোধ 2 ওহম, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে? এই s এর মান কত হবে? শান্টের মান কত হবে? 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 সমান সমান 2 ওহম। তার মানে এখানে যদি আমরা একটা 2 ওহমের রোধ যুক্ত করে দেই, তাহলে এই অ্যামিটার দিয়ে কি করা যাবে? 20 অ্যাম্পিয়ার মাপা যাবে নষ্ট হওয়া ছাড়াই। ভোল্টমিটারের ক্ষেত্রে কি করতে হবে বলো তো একটু? ভোল্টমিটারের ক্ষেত্রে স্যার সূত্রটা কি জি হবে? তো রোদ বোঝাচ্ছে তাই না? হ্যাঁ, জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ। আসলে অ্যামিটার গ্যালভানোমিটার দিয়েই তৈরি করা হয়। ঠিক আছে? ওকে, এবার বলো তো, যদি আমাদের একটা ভোল্টমিটার থাকে, ভোল্টমিটার আগে মাপতে পারতো 10 ভোল্ট, এবার আমি 500 ভোল্ট মাপতে চাই, তাহলে 50 গুণ মাপতে চাই, মানে n ইকুয়াল 50। তাহলে আমার কি করতে হবে? যদি বেশি মাপতে চাই ভোল্টমিটার দিয়ে, তাহলে শ্রেণীতে একটা বড় মানের রোধ যুক্ত করতে হবে। এটার নাম যদি আমরা আর দেই, ভোল্টমিটারের রোধের মান যদি জি লিখি, মনে করো এটা 10,000 ওহম ছিল। এবার এই আর এর মান বের করে ফেলতে পারবো আমরা। আর এর মান কিভাবে বের করবো? আমাদের 15টা 50 গুণ, এটা চাইতে এটা কত গুণ? 50 গুণ বেশি, তাই না? এবার তাহলে আর কত হবে জানো? এবার হবে n-1 এর গুণফল। আগে ছিল n-1 এর ভাগ এমিটারের ক্ষেত্রে, এমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে। আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে কি করতে হবে? যত গুণ তত থেকে -1 দিয়ে গুণ করতে হবে ভোল্টমিটারের রোধকে। ঠিক আছে? ওকে, হুইস্টন ব্রিজটা নিজেরা প্র্যাকটিস করবা। আশা করি ফিজিক্স পরীক্ষায় সবাই ভালো করবা। আরেকটা ক্লাস আছে, ওইটার জন্য প্রিপারেশন নাও। ওকে, আর তোমাদের আজকে আর অ্যাটেন্ডেন্স নিলাম না, পরীক্ষার পরে নিব না। ওকে, আল্লাহ হাফেজ। স্যার পরবর্তী ক্লাসে কোন অধ্যায় পড়াবেন? সেটা আগে বলে দিব। প্রিপারেশন নিতে পারতাম ওই বিষয়ে। ও আচ্ছা, প্রিপারেশন নিবা। আমি সম্ভবত তাপ ও গ্যাস পড়াবো, একটা চ্যাপ্টারের কোনো বাকি আছে। ওকে।